2026 সালটি শুরু হয়ে গেছে, আর এই 2026 সালটি কিন্তু সবাইকার জন্যই একটি ভলেটাইল ইয়ার হতে চলেছে। এটা কেন বলছি সেটা আপনারা ভিডিওটা যত এগোবে তত বুঝতে পারবেন। 2026 সালের বছরের রাজা হলেন বৃহস্পতি এবং মন্ত্রী হলেন মঙ্গল। আর এই মন্ত্রী মঙ্গলই এই বছর কিছু গ্রহের সাথে এমন এমন কম্বিনেশন বা কনজাংশন তৈরি করবেন যা কিন্তু আমাদের জীবনে এক বিরাট এফেক্ট অবশ্যই দেবে। আমরা যদি 1 জানুয়ারি 2026 সালের হরোস্কোপটা একবার দেখি, তাহলে দেখব সেখানে মঙ্গল কম্বাস্ট অবস্থায় মকর রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছেন। তার সাথে মীন রাশিতে শনি ও কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু গোচর করছেন। বছরের শুরুতেই রাহু শতভিষা নক্ষত্রে, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। 16 জানুয়ারি মঙ্গল ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে ট্রানজিট করে যাবেন। ঠিক তারপরেই 20 জানুয়ারি শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে গিয়ে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করবেন। এরপর 17 ফেব্রুয়ারি একটি সূর্যগ্রহণ রয়েছে, কিন্তু এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু সারা বিশ্বেই অনুভূত হবে। 22 ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, আর তার সঙ্গে সঙ্গেই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হবে। রাহু ও মঙ্গলের এই অবস্থান কুম্ভ রাশিতে কিন্তু বেশ অনেক দিন ধরেই থাকবে। 28 ফেব্রুয়ারি মঙ্গল সূর্যগ্রহণ যে ডিগ্রিতে হয়েছিল সেই ডিগ্রিটা ক্রস করবেন। গ্রহণের পর যে কোনো প্ল্যানেট, সেটা বেনিফিক হতে পারে বা ম্যালেফিক হতে পারে, যখন যে ডিগ্রিতে গ্রহণটি হয়েছিল সেটা ক্রস করে, তার এফেক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেহেতু মঙ্গল একটি যুদ্ধকারক গ্রহ এবং বর্তমানে এই বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, তাতে কিন্তু মঙ্গল ঘৃতাহুতি দেওয়ার কাজটি করবে। মার্চ মাসের শুরুতেই 3রা মার্চ একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে এবং এই চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে তার সাথে বিশ্বের ওপর কিন্তু পড়বে। 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি তার রেট্রোগ্রেড অবস্থা ছেড়ে মার্গী অবস্থায় আবার মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 13ই মার্চ মঙ্গল এবং রাহু কুম্ভ রাশিতে একই ডিগ্রিতে গোচর করবেন, আর তার দুদিন বাদেই 15ই মার্চ শনি কম্বাস্ট হয়ে যাবেন এবং মার্চ মাসের একদম শেষে 29শে মার্চ কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র ছেড়ে মঘা নক্ষত্রে গোচর শুরু করবেন। এপ্রিল মাসের শুরুতেই 2রা এপ্রিল মঙ্গল মীন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার সাথে সাথেই শনি মঙ্গলের বীজ যোগ শুরু হয়ে যাবে। 6ই এপ্রিল শনি আবার কম্বাস্ট পজিশন থেকে বেরিয়ে আসবেন এবং উদিত হবেন। 19শে এপ্রিল শনির উপর দিয়ে মঙ্গল গোচর করবেন এবং শনি মঙ্গলের একটি গ্রহযুদ্ধ এই সময় হবে এবং এই যুদ্ধে মঙ্গল পরাস্ত হবেন এবং শনি জয়ী হবেন। মে মাসের 11 তারিখে মঙ্গল মীন রাশি ত্যাগ করে তার নিজস্ব ঘর মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। এখান থেকে মঙ্গল একটি ফেভারেবল পজিশনে গোচর করতে আরম্ভ করবেন এবং যেহেতু মঙ্গল এই বছরের মন্ত্রী, তাই তিনি একটি শক্তিশালী অবস্থাতে আসার জন্য বিশ্বের কিছুটা উন্নতি ঘটবে। 17ই মে শনি তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে রেবতী নক্ষত্রে, যেটি বুধের নক্ষত্র, তাতে গোচর করতে শুরু করবেন। জুন মাসের শুরুতেই 2রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে তার এক্সল্টেড সাইন কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই জুন রবি বৃষ রাশিতে প্রবেশ করবেন এবং শনির তৃতীয় দৃষ্টি দ্বারা এই সময় থেকেই রবির ওপর প্রভাব বিস্তার করতে শুরু করবে। এরপর 21শে জুন মঙ্গলও বৃষ রাশিতে প্রবেশ করবেন এবং তিনিও শনির তৃতীয় দৃষ্টি দ্বারা প্রভাবিত হতে আরম্ভ করবেন। জুলাই মাসে দুটো ইম্পর্টেন্ট জিনিস ঘটবে। প্রথমত 15ই জুলাই বৃহস্পতি কম্বাস্ট হয়ে যাবেন এবং 27শে জুলাই শনিদেব মীন রাশিতেই রেবতী নক্ষত্রে বক্রগতি ধারণ করবেন।
আগস্ট মাসের কথা বললে 2রা আগস্ট রাহু শতভিষা নক্ষত্র ছেড়ে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবেন এবং 19শে আগস্ট দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র ছেড়ে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন। 23রা আগস্ট মঙ্গল বৃষভ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 12ই আগস্ট একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং 27শে আগস্ট চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, যদিও এই দুইটি গ্রহণ রাহু কেতুর অ্যাক্সিসের বাইরে সংঘটিত হবে। সেপ্টেম্বর মাসের কথা বললে 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং নিচস্থ হয়ে যাবেন। এই সময় মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গুরু মঙ্গল যোগ তৈরি করবেন। মঙ্গল কেবল কর্কট রাশিতেই বৃহস্পতির সাথে যুক্ত হবেন না, তিনি সিংহ রাশিতে যখন আসবেন তখন আবার মঙ্গল বৃহস্পতি ও কেতুর একটি কনজাংশন তৈরি হবে এবং এই কনজাংশনটা প্রায় 7-8 মাস ধরে কিন্তু চলবে এবং এই কনজাংশন কিন্তু আমাদের জীবনে বড় কোনো এফেক্ট নিয়ে আসবে। বিশেষ করে পশ্চিমী দুনিয়ার বা পশ্চিমী সভ্যতার দেশগুলিতে এই কনজাংশনের খুব বেশি এফেক্ট পড়বে। অক্টোবর মাসের 17 তারিখ রবি তুলা রাশিতে প্রবেশ করে যাবেন এবং নিচস্থ হয়ে যাবেন এবং এই সময় একটা অদ্ভুত জিনিস ঘটবে যে যখন রবি এবং মঙ্গল উভয় গ্রহই নিচস্থ থাকবেন এবং অক্টোবর মাসের একদম শেষ 30শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি ও তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং এই সময় আপনারা খেয়াল করবেন বুধ, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ আবার বক্রী অবস্থাতেও অবস্থান করবেন। সুতরাং বড় ধরনের কোনো পলিটিক্যাল বা সোশ্যাল উত্থান পতনের সম্মুখীন কিন্তু গোটা বিশ্ব এই সময় হতে চলেছে। নভেম্বর মাসের প্রথম দিকে মঙ্গল প্রায় 56 দিন পর কর্কট রাশি ও তার নিচস্থ অবস্থাকে ত্যাগ করে সিংহ রাশিতে কেতু ও বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। আর 14ই নভেম্বর মঘা নক্ষত্রের সেম ডিগ্রিতে মঙ্গল, কেতু এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবেন। এই তিনটি গ্রহের কনজাংশন পশ্চিমী দুনিয়ার কিন্তু অনেক রকম খারাপ সময় নিয়ে আসবে। ডিসেম্বর মাসের কথা বললে 6 ডিসেম্বর রাহু মকর রাশিতে এবং কেতু কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 11ই ডিসেম্বর শনি আবার মার্গী অবস্থায় মীন রাশিতে গোচর করতে শুরু করে দেবেন এবং ঠিক কিছুদিন বাদেই 14ই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে বক্রী হয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।